আচ্ছা, তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে যে অ্যান ইস্টার্ন ব্যালাড। সো ওয়ান অফ দ্য ফেমাস পোয়েমস বাই অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গের নাম তোমরা হয়তো শুনেছ। অ্যালেন গিন্সবার্গ হি ওয়াজ a ফেমাস আমেরিকান পোয়েট। কোন সময়ের? তিনি হচ্ছেন যে পোস্ট ওয়ার পিরিয়ড যেটাকে বলা হয়, দ্যাট ইজ দ্য পিরিয়ড which comes after the সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের যে সময়কালটা সেটাকে পোস্ট ওয়ার পিরিয়ড বলা হয়, বা অনেক সময় যেটাকে আমরা পোস্ট মডার্ন পিরিয়ড বলে থাকি। তা সেই সময়ে অ্যালেন গিন্সবার্গ তিনি বিলং করছেন। তা আমরা জানি যে পোস্ট ওয়ার পিরিয়ড বা পোস্ট মডার্ন পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো আমরা গিন্সবার্গের পোয়েট্রির মধ্যেও দেখে থাকি। তার মধ্যে একটি যে দিক, যেটা পোস্ট মডার্ন পিরিয়ডের খুবই ডমিনেন্ট ফিচার, সেটা কি? যেটা আমরা জানি যে যেটা হচ্ছে যে আ মানে ইট কমপ্লিটলি dismantles or questions the validity of the grand narratives. গ্র্যান্ড ন্যারেটিভস বলতে আমরা কি বুঝি? যে এমন ধরনের কিছু ভাবনা, কিছু কনসেপ্টস বা কিছু আইডিয়াস which are thought to be universal, which are thought to be uh, unquestionable, which are thought to be absolute. তো সেই ধারণাগুলোকে, সেই প্র্যাকটিসগুলোকে কিন্তু পোস্ট মডার্ন যে কালচার, আ তার মাধ্যমে সেগুলোকে কোয়েশ্চেন করা হয়। বুঝা গেল? যার ফলে পোস্ট মডার্ন পিরিয়ডের একটা ডমিনেন্ট দিকই হচ্ছে যে, যেকোনো ধরনের এস্টাবলিশড ট্রুথ কে প্রশ্ন করা, সেটাকে এক্সপোজ করা বা সেটাকে ডিসম্যান্টল করা। হ্যাঁ? যার ফলে আমরা দেখব যে পোস্ট মডার্ন পিরিয়ডের যে লেখার মধ্যে কিন্তু একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট আ যে ধারণা রয়েছে। যার ফলে আমরা অনেক ক্ষেত্রেই দেখব যে এই ধরনের যে লেখাগুলো, সেটা পোয়েট্রি হতে পারে, সেটা আ ড্রামা হতে পারে, সেটা নভেল হতে পারে, বা পেইন্টিং হতে পারে, বা মিউজিক হতে পারে। এই সব ক্ষেত্রে আমরা দেখব যে এ টাইপ অফ, যেটাকে আমরা বলি কাউন্টার কালচার, হুম? which became very much in vogue in that period, counter culture. কাউন্টার কালচার বলতে আমরা কি বুঝি? যে যেকোনো ধরনের যে এস্টাবলিশড কালচার, ডমিনেন্ট কালচার, তার ঠিক আ মানে উল্টো কোনো কালচার তৈরি করা, মানে যেটা আ which is not considered to be high culture. বোঝা গেল? তাহলে কি হচ্ছে যে আ আ এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যেটা পোস্ট মডার্ন পিরিয়ডে আমরা দেখে থাকি। সেটা কি? যে পোস্ট মডার্ন পিরিয়ডে কি হয়? ইট কমপ্লিটলি ব্রেকস অ্যাওয়ে দ্য ডিস্টিংশন বিটুইন হাই কালচার অ্যান্ড লো কালচার। হুম? মানে কোনটা হাই কালচার, কোনটা লো কালচার, এটা তো কি হয় যে ইট ইস ডিটারমিনড বাই ডমিন্যান্ট ক্লাস, সাম প্রিভিলেজড ক্লাস। তারা ডিটারমিন করে দেয় যে কোনটা হাই কালচার আর কোনটা লো কালচার, এবং সেটাকেই আমরা ধরে নিই যে দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ডিসাইড গুড কালচার অর ব্যাড কালচার। কিন্তু এই যে প্র্যাকটিসটাকেও কিন্তু ডিসম্যান্টল করে দেওয়া হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ডে, যেখানে হচ্ছে যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হাই কালচার অ্যান্ড লো কালচার। এবং পোস্ট মডার্ন পিরিয়ডে কি হয় যে যে প্রাইমারিলি ফোকাসেস অন লো কালচারস, মানে লো কালচার বলতে যেটা আমরা মানে লো, এই কথাটা মানে উইদিন কোটস আমরা রাখতে পারি, যে কারণ আদৌ সেটা লো কিনা সেটা ডিবেটেবল। যার ফলে আমরা দেখব যে এগুলো পপুলার কালচার, যেটা সো কল্ড লো কালচার, সেটাকে কিন্তু বেশি করে ফোকাস করা হচ্ছে, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে থ্রু আর্ট। হুম? তো এটা পোস্ট মডার্ন পিরিয়ডের একটা বড় দিক। যার ফলে আমরা দেখব যে আ আ বেশ কিছু নতুন ধরনের আর্ট, যেটা সেই সময় আ ভীষণ রকমভাবে আ ফোকাসে আসছে, হ্যাঁ? যেগুলোকে আমরা বলি যে অ্যাভান্ট গার্ড লিটারেচার, মানে
সম্পূর্ণ অন্যরকম। মানে হঠাৎ করে যখন আমরা দেখি বা পড়ি তখন আ আমাদের হঠাৎ করে মনে হয় যে আদৌ এটাকে আ whether it is আ যে considered it could be considered as a serious type of art. হুম? এইরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে দাঁড়িয়ে পড়ে যে আদৌ এটাকে আমরা যে established কোনো আর্ট বলতে পারি কিনা? কারণ আমাদের একটা সরি আমাদের একটা কনভেনশনাল যে আ আ থিংকিং আছে যার মাধ্যমে আমরা কি করি যে ডিসাইড করি যে which which is আ which should be considered as a serious work of art and which could be uh, judged or conceived to be low art or inferior art. ওকে? যার ফলে এই বিষয়টা যেটা আমরা ভেবে থাকি, যেভাবে আমরা ডিসাইড করি, এটা একটা কনভেনশনাল থিংকিং এবং এই কনভেনশনাল থিংকিংকে পোস্টমডার্ন আ আর্ট কিন্তু কি করছে যে কোয়েশ্চেন করছে, সেটাকে ভেঙে দিচ্ছে। সেই কারণেই কি হচ্ছে যে আ পোস্টমডার্ন এই পিরিয়ডে আমরা দেখব যে অনেক ধরনের যে লেখা আ বা অনেক ধরনের আ যে আর্ট যেটা এসছে, যেগুলো আমাদের হঠাৎ করে দেখে মনে হতে পারে যে এটা আদৌ কোনো সিরিয়াস ওয়ার্ক অফ আর্ট হতে পারে না। আ কিন্তু সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে সেগুলো কিন্তু আ যে it was considered to be আ a different type of art and এবং সেটা অনেক বেশি popularized হয়েছে। তো যাই হোক এখানে আমরা অ্যালেন গিন্সবার্গের এখানেই আমরা একটা বিশেষ তার যে পোয়েটিক আর্টের গুরুত্বটা এখানেই যে তিনি এই কাউন্টার কালচার তৈরি করছেন by his own work of art or poetry বোঝা গেল? যার ফলে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে পোস্ট মডার্ন পিরিয়ডের যে লেখার যে ধরন বা পোস্ট ওয়ার পিরিয়ডে যে লেখার যে ধরন এবং সেখানে মানে পোয়েট্রির মাধ্যমে কিভাবে কাউন্টার কালচার তৈরি হচ্ছে এবং অ্যালেন গিন্সবার্গের যে পোয়েট্রি বা তার সমসাময়িক আরো কিছু পোয়েটস যারা একটা দে ফর্মড এ কাইন্ড অফ এ স্কুল মানে স্কুল বলতে গ্রুপ অফ পোয়েটস যেটা আমরা হয়তো জানি, যেটার নাম খুবই বিখ্যাত একটা যে স্কুল অফ পোয়েট্রি যেটাকে কি বলা হয় যে বিট জেনারেশন, বিইএটি, বিট জেনারেশন। হুম? তা এটা হচ্ছে যে অ্যালেন গিন্সবার্গ এবং তার সমসাময়িক তার মানে কিছু বন্ধু কবি তাদেরকে নিয়ে এই বিট জেনারেশন এটা দি স্কুল অফ পোয়েট্রি ইট ওয়াজ ফর্মড and this beat generation it was a kind of a literary movement হুম তা যেকোনো লিটারেচার ক্ষেত্রে কি হয় যে আ মানে নতুন কিছু মুভমেন্টস আসে যার মাধ্যমে আর্টের ক্ষেত্রে অনেক চেঞ্জেস আসে। এরকম প্রচুর মুভমেন্টস হয়েছে আমরা জানি থ্রু লিটারেরি হিস্ট্রি, থ্রু দ্য হিস্ট্রি অফ আর্ট। তেমনি পোস্টার পিরিয়ডে এই বিট জেনারেশন এটাও এক ধরনের লিটারেরি মুভমেন্ট। হুম? And this movement was initiated by a group of poets of that time, which was led by uh, Allen Ginsberg. হুম? এবং এই যে particular school of poets, they actually questioned the validity of the American culture, the dominant American culture, and the politics of the post-war period. হুম? এবং তাদের এই লেখাগুলো কিন্তু যে সে সময় ভীষণ রকমভাবে পপুলারাইজড হয়। আ এবং কি হয় যে উম এদের যে মুভমেন্ট, এই মুভমেন্টটা কি হয় যে আ একটা যেটাকে আমি বললাম যে একটা কাউন্টার কালচার তৈরি করে, যেটাকে বলা হয় বিট কালচার। হুম? ঠিক আছে? তা সেটা হচ্ছে যে সেই মানে যেটা এস্টাবলিশড যে কালচার আ যে এস্টাবলিশড যে আ ওয়ার্ক অফ আর্ট সেটাকে পুরোপুরিভাবে রিজেক্ট করছে এই বিট কালচার। বোঝা গেল? এবং মূলত এদের যে লেখার মধ্যে যে ডমিন্যান্ট থিমস কি, কি? তার মধ্যে একটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে their inclination towards Eastern religions.
the values, the culture of the Eastern world. হুম? তাহলে আমরা দেখব যে ওয়েস্টার্ন কালচারের এগেইনস্টে তারা যে একটা কাউন্টার কালচার যেটা তৈরি করছেন, দ্যাট ইজ বেসড আপন দেয়ার ইনক্লিনেশন টুয়ার্ডস Eastern religion, the spiritual world of the um, Eastern of the East. বুঝা গেল? যার ফলে আমরা দেখব যে এই অ্যালেন গিন্সবার্গ তিনিও কিন্তু একজন বুদ্ধিস্ট ছিলেন। মানে হি হ্যাজ গ্রেট ইনক্লিনেশন ফর আ মানে বুদ্ধিস্ট রিলিজিয়ন। হুম? যার ফলে সেই ইস্টার্ন কালচারের প্রতি তার একটা বিরাট যে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিল এবং আমরা জানি যে অ্যালেন গিন্সবার্গ তিনি বেশ কিছু সময় ইন্ডিয়াতে কাটান এবং আমাদের বেঙ্গলি কালচারের সঙ্গে তিনি ভীষণ রকমের জড়িয়ে পড়েন। মূলত হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যখন হচ্ছে যে বাংলাদেশ আর পাকিস্তান ওয়ারের সময় এবং তিনি সে সময় ইন্ডিয়াকে সাপোর্ট করেছিলেন এবং এখানে এসে তিনি থেকেছিলেন এবং ওই বাংলাদেশী যে মানুষগুলো যারা রেফিউজিস, হুম? তাদের যে সাফারিং এগুলো নিয়ে তিনি একটি খুব ফেমাস পোয়েমও লিখেছিলেন। তো যাই হোক, যার ফলে আমরা দেখব যে এদের যে পোয়েট্রির মধ্যে কিন্তু একটা ইনক্লিনেশন কি আছে যে টুয়ার্ডস the Eastern world, the Eastern religion, the values and the culture of the Orient, হুম? of the East আর কি। And they also rejects the capitalist, materialist culture of the contemporary America, হুম? যে ক্যাপিটালিজম, মেটেরিয়ালিজম এগুলোর বিরুদ্ধে তারা কথা বলতেন। And also they were in support of sexual liberation and completely against any type of sexual repression. হুম? এবং আমরা দেখব যে এরা মূলত কি ছিলেন, they are very much a kind of bohemian in they led a kind of a bohemian life. এবং অ্যালেন গিন্সবার্গ মানে হি ওয়াজ হিমসেলফ এ হোমোসেক্সুয়াল এবং যার ফলে তার পোয়েট্রির মধ্যে হোমোসেক্সুয়াল এলিমেন্ট ভীষণ রকমভাবে যে রিপ্রেজেন্টেড হয় এবং সেই কারণে হি ওয়াজ চার্জড ফর অবসিনিটি ইন হিজ পোয়েট্রি। তো যাই হোক, যেগুলো আমরা তার পোয়েট্রির মধ্যে দেখেছি মানে তার একটা খুব বিখ্যাত পোয়েম যেটা যার জন্য তিনি খুব ফেমাস হয়েছিলেন যেটা হচ্ছে হাউল। হাউল এই পোয়েমটা। সেই পোয়েমে কিন্তু এই ধরনের কিছু যে যে বিষয় উঠে আসে যে কারণে যে তাকে কি করা হয় যে হি হ্যাড টু ফেস দ্য ট্রায়াল। হুম? তো যাই হোক, আ তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম অ্যালেন গিন্সবার্গের যে পোয়েট্রির মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে যে আ ইস্টার্ন যে ওয়ার্ল্ড, ইস্টার্ন রিলিজিয়ন তার প্রতি ইনক্লিনেশন এবং তার যে কাউন্টার কালচারের যে কথা আমরা পড়লাম এবং যে তার পোয়েট্রির মধ্যে যে there was a kind of a voice against sexual repression and against any type of যে ক্যাপিটালিস্ট অ্যান্ড মেটেরিয়াল যে কালচার, মেটেরিয়ালিজমের বিরুদ্ধে তিনি কথা বলতেন অ্যান্ড এগেইনস্ট বিউরোক্রেসি। হুম? তা এগুলো হচ্ছে তার পোয়েট্রি যে বৈশিষ্ট্য এবং তার আরেকটি পোয়েমের কথা একটু বলবো সেটা যেটা একটু আগেও বলতে শুরু করেছিলাম। সেই পোয়েমটার নাম হচ্ছে 'সেপ্টেম্বর অন যশোর রোড'। হুম? 'সেপ্টেম্বর অন যশোর রোড'। হুম? যশোর রোডের নাম তোমরা সবাই শুনেছ। যেটা হচ্ছে যে আম এই আ বাংলাদেশ থেকে আরকি যে আ ইন্ডিয়াতে আসার যে একটা খুব বড় একটা রুট ওই হাবড়া থেকে যাওয়া যায় আরকি। সেই রাস্তাটা খুবই বিখ্যাত একটি রাস্তা। তা আ সেই রাস্তাটিকেই তিনি আ মানে সেখানে তিনি অনেকটা সময় কাটিয়েছিলেন আরকি। যার ফলে সেটাকে উদ্দেশ্য করে তিনি এই পোয়েমটা লিখেছিলেন। খুব বিখ্যাত একটি পোয়েম 'সেপ্টেম্বর অন যশোর রোড'। হুম?
যেটা হচ্ছে যে তোমার ইস্টার্ন ইন্ডিয়াতে মানে পূর্ববঙ্গের যে রেফিউজিস যারা ওই বাংলাদেশের যে লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধের সময় যেটা হচ্ছে 1971 সেই সময় যে সমস্ত বাংলাদেশিরা যখন আমাদের দেশে চলে আসে আর কি মানে এই বঙ্গে চলে আসে আর কি তাদের যে সাফারিং সেটা নিয়ে তিনি লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড খুব বড় একটি পোয়েম সো অ্যাট দ্যাট টাইম when he wrote this poem যেটা কি হয়েছিল যে এই পোয়েমটা পরে খুব ভীষণ রকমভাবে একটা যে সাড়া ফেলে আর কি এবং পরবর্তী ক্ষেত্রে এই পোয়েমটা কি হয় যে ইট ওয়াজ সেট টু টিউন এবং যার ফলে পোয়েমটা খুব বিখ্যাত হয় এবং ইট ওয়াজ সেট টু টিউন বাই পণ্ডিত রবিশঙ্কর জর্জ হ্যারিসন আহ, এরা এটা সুর দেন আর কি যার ফলে এই পোয়েমটা খুব বিখ্যাত হয় তো যাই হোক তা এই ধরনের যে বিষয়গুলো যেগুলো আমাদের একটু জানা দরকার পোয়েমটা মানে গিন্সবার্গকে বুঝতে গেলে এবং বিট মুভমেন্ট কি বিট জেনারেশন মুভমেন্ট বলতে আমরা কি বুঝি এই জায়গাগুলো আমাদের একটু বুঝে নেওয়া দরকার এবং আমরা যে পোয়েমটা পড়বো এই পোয়েমটা খুব শর্ট পোয়েম অ্যান ইস্টার্ন ব্যালাড এবং এখানেও আমরা যে দেখছি যে ইস্টার্ন কথাটাও আসছে যেটা আমরা আগেও জানলাম যে গিন্সবার্গের পোয়েট্রির মধ্যে বা বিট জেনারেশন পোয়েট্রির মধ্যে যে ইনক্লিনেশন রয়েছে আর কি টুয়ার্ডস দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড তো যাই হোক তা এই পোয়েমও আমরা সেই যে দেয়ার অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দ্য ইস্টার্ন ভ্যালুস অ্যান্ড কালচার সেটার একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি তা পোয়েমটার নাম হচ্ছে অ্যান ইস্টার্ন ব্যালাড ব্যালাড বলতে আমরা বুঝি যে লং ন্যারেটিভ পোয়েম যে একটি কবিতা যে কবিতা একটা বিশাল বড় আকারের হয় এবং পুরো কবিতা জুড়ে একটা গল্প বলা হয় আর কি ন্যারেটিভ পোয়েম আর কি ন্যারেট করা হয় একটা গল্প বলা হয় কিন্তু এখানে আমরা দেখব যে বলা হচ্ছে ব্যালাড কিন্তু পোয়েমটা অ্যাকচুয়ালি ব্যালাড নয় সেই কনভেনশনাল ওয়েতে যার ফলে কনভেনশনাল যে ব্যালাডের যে ধারণা সেই ধারণাটাকে এখানে কিন্তু ব্রেক করা হচ্ছে হুম তো সেই জায়গাটার দিক থেকে পোয়েমটা একটু স্ট্রাইকিং কারণ মানে নামের দিক থেকে টাইটেলটা ইজ ভেরি ভেরি মাচ স্ট্রাইকিং বিকজ ইট ইজ কল্ড এ ব্যালাড দো ইট কমপ্লিটলি ফ্লাউটস দ্য কনভেনশনাল uh, style of a ballad or feature of a ballad. Anyway, this poem was published in his collection of poetry, যেটার নাম হচ্ছে কালেক্টেড পোয়েমস which was মানে এটা পোয়েমটা একটা এই মানে কালেক্টেড পোয়েমস মানে তার যে কবিতার যে সংকলন যেটা দীর্ঘদিন ধরে পাবলিশড হয়েছিল আর কি তো তারই একটি পোয়েম হচ্ছে অ্যান ইস্টার্ন ব্যালাড তো যাই হোক, তা এইখানে এই পোয়েমটার মধ্যেও আমরা দেখছি যে কনভেনশনাল যে রাইটিং স্টাইল সেটাকে কিন্তু অনেকটাই চেঞ্জ করছেন আ অ্যালেন গিন্সবার্গ। তো যাই হোক সেই দিকটা আমরা পরে আসছি। আমরা পোয়েমটা পড়ি আগে। "অ্যান ইস্টার্ন ব্যালাড" বাই অ্যালেন গিন্সবার্গ। যাই হোক। "I speak of love that comes to mind" এই ১ম কথাটার মধ্যে আমরা কি পাচ্ছি যে "I speak of love that comes to mind" that comes to mind that is he is যেটা এর আগেও আমরা বলেছিলাম যে he was completely against any kind of repression or sexual repression. So he speak of love without any repression of mind. So he speaks it spontaneously without any hesitation, without any inhibition. You know. So he speaks of love, love as it is, with all its desires, with its full nature, hmm, without any reservation. Hmm. So I speak of love that comes to mind. The moon is faithful, although blind. So this is the true nature of mm, uh, true nature of our conventional way of looking at things. That is the hypocritical culture that we belong to. The moon is faithful although blind. আহ, এখানে মুনকে দেখা হচ্ছে যে এমন একটি একটা সিম্বলিক ওয়েতে দেখা হচ্ছে যে যে একটা ফেথফুল লাভার although blind because it cannot speak of love as it is.
or fully with its own যে full nature. She moves in thought, she cannot speak. Perfect care has made her bleak. So, Moon could be a faithful lover, might be a faithful lover, but it cannot speak of its desire or her desire completely, because her thoughts, her speech is limited or being controlled by the dominant the culture which represses our desires, our instinct. It prevents us from speaking our mind or to express our deepest thoughts, deepest desire. I never dreamed the sea so deep, the earth so dark, so long my sleep. I have become another child. I wake to see the world go wild. তো তিনি কি বলছেন যে he is completely intolerant because he cannot accept the life that is expected in the dominant culture, in the Western culture, which is based on repression. So now he decides to live his life according to his own will, a life which is not guided by, controlled uh, by the dominant culture that represses our desire. So he wants to live a life which is full of freedom without any sort of repression. I never dreamed the sea so deep, the earth so dark. So it is his dream to live a life uh, which would be profound, which would be deep, and at the same time all fulfilling. Yeah. As nature uh, as there is nature, as the life we are gifted by nature, so we should live fully with all its possibilities. I never dreamed the sea so deep, the earth so dark, so long my sleep. I have become another. I have become another child. I wake to see the world go wild. I wake to see the world go wild. তাহলে কি বলছেন যে এখানে যে হি এটা হচ্ছে যে তার একটা স্বপ্ন আর কি, যে ইট ইজ ওয়ান অফ হিজ ড্রিমস টু সি দ্যাট দ্য ওয়ার্ল্ড go goes wild. That means it is driven by passion without any repression. It leaves the people of the world live according to their own will. তা বোঝা গেল, যার ফলে হচ্ছে যে this this poem in one sense expresses the ideologies of the Eastern world, because the people of the Eastern world live by their own uh, passion, by their own instinct. But the Western world is something that is completely controlled by the dominant class, the dominant ideologies, which is based on material philosophy, which is based on logic, which is based on intellect. But the world of the East is guided by passion, driven by passion. Okay, driven by heart. So this is the ideology of the Eastern world that Allen Ginsberg uh, looks at it. বোঝা গেল? তাহলে এখানে ফর্মের দিক থেকে আমরা দেখছি যে ব্যালাড ফর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই পোয়েমে ফলো করা হয়নি।
আম এবং পোয়েমটার মধ্যে যেটা আমরা দেখছি যে পোয়েমটার মধ্যে আরেকটা কি মানে rhythmical প্যাটার্ন রয়েছে যেটাকে আমরা বলি এন্ড রাইম। হুম? আ মানে মানে ছড়াতে যেটা থাকে মাইন্ড, ব্লাইন্ড, স্পিক, ব্লিক। তা সেদিক থেকে পোয়েমটার মধ্যে একটা মিউজিক্যাল এলিমেন্ট রয়েছে। হুম? আ এবং আমরা পোয়েমটার মধ্যে যে আর কি দিক যেগুলো দেখতে পাচ্ছি যে পোয়েমটাতে কি মুনকে কিভাবে পার্সনিফাই করা হয়েছে। হুম? আ যে মুন কি করছে she moves in thought she cannot speak. হুম? যেটা হচ্ছে যে কি এক্সপ্রেস করছে সেই hypocritical way of যে আ of the western culture. হুম? বোঝা গেল? এবং শেষের দিকে আমরা যে কয়েকটা যে ফ্রেজ পাচ্ছি বা ইমেজ বলা যেতে পারে, "The sea is so deep, the earth so dark." হুম? যেটা হচ্ছে যে উম that represents mm, the poet's idea uh, about life that he conceives. That life should be lived fully with all its possibilities. ঠিক আছে? তাহলে পোয়েমটা তোমরা এবার পড়ো, হ্যাঁ? আর এটার উপরে যদি আ প্রয়োজন হয় আমি একটা এরপরে একটা যে উম একটা অ্যানালিসিস আমি তোমাদেরকে এরপরে প্রোভাইড করে দেব।